কেমন আছো বন্ধুরা? আজ আমি আপনাদের একটা ছোট কিন্তু অসাধারণ সিনেমার গল্প শোনাবো, যার নাম মনস্টার আইল্যান্ড। তো এটা একটা জাপানিজ সিনেমা, তাই জাপানিজ ভাষায় এই সিনেমার নাম ওরাং ইকাং। তো আজকের এই গল্পটাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক ভয়ঙ্কর আইল্যান্ড দেখানো হয়েছে, যেখানে রয়েছে কিছু রহস্যময় জীবজন্তু। তো চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমাদের জানানো হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিজ ফোর্সরা অ্যালাইড প্রিজনারদের জাহাজে বোঝাই করে নিজেদের দেশে নিয়ে যেত, যাতে করে তাদেরকে দিয়ে জোর করে বিভিন্ন কাজ করানো যায়। তো যেই জাহাজে করেই বন্দীদেরকে ট্রান্সপোর্ট করা হতো সেগুলোকে বলা হতো হেলশিপস, কারণ এই শিপে বন্দীদের ওপরে অকথ্য নির্যাতন চলত। আর অনেক সময় অ্যালাইড এয়ার ফোর্স এই জাহাজগুলোর ওপরে আক্রমণও করত। এমন হামলায় ৩,০০০-এরও বেশি প্রিজনার আর জাপানিজ সৈনিক অলরেডি মারাও গিয়েছিল। তো ইনফরমেশনটা দেওয়ার পরে সিনেমা শুরু হয়ে যায় ১৯৪৪ সালে। আমরা দেখতে পাই এরিস জোন মারু নামের এক জাপানিজ জাহাজ, যেখানে অনেক ব্রিটিশ প্রিজনার ছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে এখানে একজন জাপানিজ অফিসারকেও বন্দী করে রাখা হয়েছে। সে ছিল সেকেন্ড লেফটেন্যান্ট সাইতো। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে সে একজন গাদ্দার। তো এই শিপের ক্যাপ্টেন সাইতো আর একজন ব্রিটিশ বন্দী ব্রোনসানকে একই চেনে বেঁধে রাখে, মানে তাদের দুজনের পায়ে একটাই চেন আটকানো হয়, যাতে করে তারা বাধ্য হয়ে একে অপরের সাথে লড়াই করে। কিন্তু হঠাৎ করে শিপের ওপরে এরোপ্লেন থেকে বোমা হামলা শুরু হয়ে যায়। চারিদিকে আতঙ্ক আর ভেঙে পড়ে এই বিশাল শিপ। জাহাজটা ডুবে যেতে থাকে। তাই এই সুযোগ বুঝে ব্রনসান আর সাইতো তানিতে লাফ দিয়ে দেয়। তারপর আমরা দেখি দুজনে ক্লান্ত শ্রান্ত অবস্থায় এক অচেনা দ্বীপে পৌঁছে যায়। চারিদিকে পড়েছিল ডুবে যাওয়া সৈনিকদের মৃতদেহ, যারা ভেসে ভেসে এই দ্বীপে এসে পড়েছিল। তো অতিরিক্ত ক্লান্তির কারণে দুজনেই জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন সকালে সবার আগে সাইতো জ্ঞান ফিরে পায়। সে ব্রনসানের কাছে থাকা পিস্তলটা বের করে নেয়, কিন্তু যেই না পিস্তলটা লোড করতে যাবে সেই আওয়াজে ব্রনসানও জেগে ওঠে, আর তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। মনে রাখতে হবে যে তাদের পা কিন্তু তখনও একটাই চেইনে বাঁধা রয়েছে, তাই লড়াই করতে তাদের অনেক কষ্ট হচ্ছিল। লড়াই করতে করতে তারা পানির ভেতরে গড়িয়ে পড়ে একসময়। আর তখনই হঠাৎ এক অদ্ভুত প্রাণী পানির ভেতর থেকে বের হয়ে ব্রনসনের উপরে আক্রমণ করে দেয়। সাইতো ঝটপট পিস্তলটা দিয়ে গুলি চালিয়ে দেয়। প্রাণীটা পালিয়ে যায় ঠিকই, কিন্তু তার আগে ব্রনসনকে আহত করে ফেলে। এই মুহূর্তে তারা দুজনেই লড়াই থামিয়ে দেয়। আর সাইতো এতটাই ভেঙে পড়ে যে সে নিজের মাথায় গুলি চালিয়ে নিজেকে শেষ করে দিতে চাইছিল, কিন্তু ব্রনসন তাকে থামায়। এখান থেকে তাদের দুজনের মধ্যে একটা ছোটখাটো বোঝাপড়া তৈরি হয়ে যায়। তারা বুঝতে পারে যে বাঁচতে হলে একসাথে কাজ করতে হবে, লড়াই করলে চলবে না। এরপর তারা ডুবে যাওয়া প্রিজনারদের জিনিসপত্র আর বক্স থেকে কিছু দরকারি জিনিসপত্র জোগাড় করতে থাকে। ব্রনসন ধারালো একটা অস্ত্র খুঁজে পায়, পানি আর সিগারেটও খুঁজে পায়, কারণ সে সিগারেট খেতে খুবই পছন্দ করত। তো যাই হোক, সাইতো কিছু জুতো আর নতুন কাপড় কুড়িয়ে পায়। আর রাতের বেলা সাইতো কাঁকড়া ভরে রান্না করে, সে ব্রনসনকেও খেতে দেয়। তখন তারা একে অপরের নাম বলে পরিচিত হয়, যদিও তারা আলাদা আলাদা। অর্থাৎ ব্রনসন ইংরেজিতে কথা বলতো আর সাইতো জাপানিজে, তবুও তারা যেভাবেই হোক একে অপরের কথা বুঝতে পারছিল। ব্রনসন ঠিক করে যে তাদের পায়ে বাঁধা এই চেইনটা এখন ভাঙতেই হবে, তাই সে বেশ কিছু যন্ত্রপাতি দিয়ে এই চেনে আঘাত করতে থাকে। সাইতো তাকে গাইড করে বলে যে এই চেনের কোনায় আঘাত করো, তাহলেই ভেঙে যাবে। ব্রনসন তার কথা মতো চেনের কোনায় আঘাত করতেই সেটা ভেঙে যায়। এরপর সাইতো নিজেও ব্রনসনের চেন কেটে দেয়। তারা ফাইনালি মুক্ত হয়ে যায়। দুজনেই আনন্দে পড়ে ওঠে আর ধীরে ধীরে একে অপরকে বিশ্বাসও করতে শুরু করে। কিন্তু হঠাৎ করে তারা অদ্ভুত কিছু একটা শব্দ শুনতে পায়। খুঁজে দেখতে গিয়ে বোঝা যায় যে এই দ্বীপে দুজন জাপানিজ সৈনিক আর একজন বন্দী অলরেডি জীবিত এসে পৌঁছে গেছে। সম্ভবত তারা লাইফ জ্যাকেট পরার কারণে প্রাণী বেঁচে গিয়ে এই দ্বীপে চলে এসেছে। সাইতো ব্রনসনকে সাথে সাথে জঙ্গলে গিয়ে লুকিয়ে পড়তে বলে। ব্রনসন সাথে সাথে লুকিয়েও পড়ে। আর কিছুক্ষণ পরে সৈনিকেরা সাইতোকে খুঁজে পায় আর তার সাথে কথা বলতে শুরু করে। আলোচনার মধ্যেই তারা লক্ষ্য করে যে চারপাশে ছড়িয়ে থাকা জিনিসপত্র দেখে তাদের মনে হয় এখানে দুজন লোক ছিল। তখনই সাইতোকে নিয়ে তাদের মনে সন্দেহে জাগতে থাকে। তার পায়ের হুক দেখে তারা ভেবে নেয় যে সাইতো হয়তো সেই গদ্দার অফিসার ছিল। একজন সৈনিক সাইতোকে তরবারির মুখে ধরে রাখে, আর অন্যজন জঙ্গলের দিকে খুঁজতে যায় সাইতোর সেই সঙ্গীকে। ব্রনসন তখনও লুকিয়ে পড়ে নিজের ছুরি হাতে নিয়ে প্রস্তুত হয়েছিল লড়াইয়ের জন্য। আর ঠিক তখনই পাশের গুহা থেকে সেই সমুদ্র দানবের গর্জন শোনা যায়। সৈনিকটা খুঁজতে খুঁজতে সেই গুহার দিকে চলে যায়, আর সত্যিই সেখানে দেখা মেলে সেই সি মনস্টারের। আর হ্যাঁ বন্ধুরা, ওই সি মনস্টার মুহূর্তের মধ্যেই সৈনিকটাকে শেষ করে দেয়। আসলে ওই সৈনিকটার ধর থেকে তার মাথা আলাদা করে ছুঁড়ে ফেলে দেয় মনস্টার। আর এখানে আসা অন্য সৈনিকটা নিজের সঙ্গীর কাটা মাথা দেখে প্রচণ্ড ভয় হতবাক হয়ে যায়, কিন্তু সে কিছু করার আগে ব্রনসন পেছন থেকে এসে ঝাঁপিয়ে পড়ে আর তাকে আহত করে দেয়। এরপর ব্রনসন আর সাইতো দৌড়াতে শুরু করে। এদিকে যে বন্দীটা এখনও বেঁচে ছিল সেই সি মনস্টারের আওয়াজ শুনে ভয়ে ভয়ে বলতে থাকে ওরাং ইকাং,
জাপানিজ ভাষায় এর মানে হলো ফিশম্যান। আর এই ফিশম্যান হঠাৎ করে এসে বাকি সৈনিকদেরকে শেষ করে ফেলে, এমনকি সেই প্রিজনারকেও মেরে ফেলে। তারপর মনস্টার সাহিত্য আর ব্রনসনের পেছনেও তারা শুরু করে দেয়। একসময় ব্রনসন পড়ে যায় আর মনস্টার তার উপরে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ঠিক তখনই তার ধারালো নখ দিয়ে ব্রনসনকে শেষ করে দেওয়ার আগে সাইতো তার কাটানা দিয়ে সেই মনস্টারকে আঘাত করে। মনস্টারের হাতে গভীর ক্ষত হয়ে যায়। সুযোগ বুঝে দুজনেই দৌড়ে পালাতে থাকে, কিন্তু অল্প কিছু দূর যেতেই তারা পিছলে পড়ে যায় আর গড়তে গড়তে অনেকটা নিচে পড়ে যায়। এই ধাক্কায় দুজনেই অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে তারা বুঝতে পারে যে তারা আলাদা হয়ে গেছে। সাইতো গুরুতর আহত আর ব্রনসন গাছের গুড়ির সঙ্গে ঝুলে রয়েছে। এই এলাকাটা ছিল এক জলপ্রপাতের ধারে। তারা আলাদা আলাদাভাবে ধীরে ধীরে মেন আইল্যান্ডের দিকে এগোতে থাকে। একসময় ব্রনসন ভুল করে একটা বিশাল কুমিরের পাশে শুয়েও পড়ে, কিন্তু সৌভাগ্যক্রমে কুমিরটা তাকে দেখে না, তাই সে যাত্রাতেও সে প্রাণে বেঁচে যায়। ব্রনসন পানি পেরিয়ে ঘাসের জায়গাতে পৌঁছে দূর থেকে আবারও সেই সি মনস্টারকে দেখে ফেলে। মনস্টারটা তখন নিজের ক্ষত সারানোর জন্য প্রাকৃতিক বিভিন্ন গাছপাতার লেপ দিচ্ছিল। তো হঠাৎ করে একটা বিশাল কুমির এসে ওই মনস্টারের উপরে আবারও আক্রমণ করে দেয়। পানির ভেতরে তাদের ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়, আর শেষমেশ ওই মনস্টার তার খালি হাত দিয়ে কুমিরটাকে মাছ থেকে ছিঁড়ে দুটুকরো করে ফেলে। অন্যদিকে সাইতো এক টুকরো হলুদ কাপড় খুঁজে পায়, যেটাতে কিছু নম্বর লেখা ছিল। সে বুঝতে পারে যে এই দ্বীপে একটা প্লেনও ভেঙে পড়েছিল। আর একটু এগোতে সে একটা মৃত মনস্টার আর তার পাশে ঝুলন্ত এক মৃত পাইলটকে দেখতে পায়। এটা দেখেই বোঝা যাচ্ছিল যে পাইলট নিজে পিস্তল দিয়ে একটা মনস্টারের গলায় গুলি চালিয়েছিল, আর তাকে শেষ করার পরে আরেকটা মনস্টার এসে পাইলটকেই মেরে ফেলে। এখান থেকে আমরা জানতে পারি যে এই দ্বীপে আসলে দুটো সি মনস্টার রয়েছে, একটা পুরুষ আর একটা স্ত্রী। পুরুষটা এখানে মৃত, অর্থাৎ যে মনস্টাররা এখন সকল মানুষদেরকে মারছে সেটা হলো স্ত্রী মনস্টার। আর সংখ্যাগত মানুষের হাতে তার স্বামী মারা যাওয়ার কারণে সে এখন মানুষের উপরে প্রতিশোধ নিচ্ছিল। সাইতো এবার পাইলটের বন্দুকটা হাতে তুলে নেয় আর ভাঙা প্লেনের অবস্থানটাও খুঁজে বের করে ফেলে। অন্যদিকে ব্রনসনও প্লেনের ভাঙা অংশ দেখে প্লেনের কাছে পৌঁছাতে থাকে। আর সন্ধ্যের পরে দুজন আবারও একে অপরের সাথে মিলিত হয়। এবার সাইতো ব্রনসনকে নিয়ে কাছের একটা গুহা চলে যায়। সেখানে তারা আবিষ্কার করে মনস্টারের একটা ডিম। হ্যাঁ, সেই মনস্টার আসলে ডিম পারত, আর সেই ডিমে মনস্টারের একটা বাচ্চা বেড়ে উঠছিল। এটা দেখে ব্রনসন বলে যে এই বাচ্চাটার জন্ম নেবার আগেই আমাদের এটাকে শেষ করে দিতে হবে, আর সাথেই মনস্টারটাকেও। এজন্য ব্রনসন প্লেনের এক অকার্যকর বোমা গুহার ভেতরে নিয়ে আসে। সে বোমার লিভার টেনে সেটাকে অ্যাক্টিভ করার চেষ্টা করে, কিন্তু লিভারটা আটকে ছিল। তাই ব্রনসনের সাইতো আবারও প্লেনের দিকে চলে যায় কুঠার টাইপের একটা যন্ত্র আনার জন্য। সাধারণত সকল প্লেনের ভেতরে কাঁচ ভাঙার জন্য এক ধরনের স্পেশাল কুঠার থাকে। তো পথিমধ্যে তারা ফ্লেয়ার গানও চালায় সাহায্যের জন্য, কিন্তু ফ্লেয়ারের আলো দেখে মনস্টার তাদেরকে খুঁজে ফেলে আর অতর্কিতে আক্রমণ করে দেয়। সাইতো কাটানা দিয়ে আঘাত করে আর ব্রনসন সেই কুঠার দিয়ে আঘাত করতে থাকে। তারপর দুজনে এই গুহার ভেতরে দৌড়ে ঢুকে সেই বোমাটাকে অ্যাক্টিভ করার চেষ্টা করে। ঠিক তখনই আবারও এই মনস্টার আক্রমণ করে দেয়, আর এবার ব্রনসন গুরুতর আহত হয়ে যায়। সাইতো গুলি চালিয়ে মনস্টারের একটা চোখ উড়িয়ে দেয়, কিন্তু মনস্টারটা হার মানে না। তখন সাইতো মনস্টারের ডিমে গুলি চালায় আর সেই বাচ্চাটা ধ্বংস হয়ে যায়। এটা দেখে মনস্টারটা রীতিমতো পাগল হয়ে ওঠে। ব্রনসন তখন সাইতোকে বলে যে তুমি পালাও, কারণ সে জানতো এত আঘাত নিয়ে সে বাঁচতে পারবে না। তাই সেই বোমার সাথে থেকে সেই কুটারটা দিয়ে বোমাটাকে অ্যাক্টিভ করার চেষ্টা করে, আর যাবার আগে সে নিজের ডগ ট্যাগ সাইতোকে দিয়ে দেয়। সাইতো সেটা নিয়ে গুহা থেকে দৌড়ে বেরিয়ে যায়, আর অবশেষে ব্রনসন সেই কুঠারোটা দিয়ে বোমায় আঘাত করে। তো প্রথমে এটাতে কোনো কাজই হয় না। তখন সে মনে করে যে কিভাবে সাইতো চেইনটা ভেঙেছিল। সেই কৌশল ব্যবহার করে সে আবারও বোমার উপরে আঘাত করতেই এবার বোমাটা বিস্ফোরিত হয়ে যায়। বিস্ফোরণের কারণে ব্রনসন এখানেই মারা যায়, কিন্তু সাইতো অনেক দূরে থাকার কারণে সে প্রাণে বেঁচে যায়। কিন্তু হঠাৎ করেই সাইতো আবারও সেই মনস্টারের গর্জন শুনতে পায়। মানে এই বিশাল বিস্ফোরণের পরেও যেভাবেই হোক মনস্টারটা প্রাণে বেঁচে গেছে। তখন সাইতো দৌড়ে সমুদ্রের ধারে চলে যায়। এর কিছুক্ষণ পরে আহত অবস্থায় মনস্টারটাও সেখানে পৌঁছে যায়। সাইতো এক মৃত সৈনিকের দেহ এমনভাবে সাজিয়ে রেখেছিল যেন দেখে মনে হয় ওটাই সাইতো। ফাঁদে পড়ে মনস্টার যখন বিভ্রান্ত হয়ে যায়, তখনই সাইতো পেছন থেকে লুকিয়ে এসে কাটানা দিয়ে মনস্টারের উপরে আক্রমণ করে দেয়। সাইতো এবার মনস্টারকে পরাস্ত করতে সক্ষম হয়, কারণ মনস্টারটা অলরেডি অনেক আহত ছিল। তো শেষ মুহূর্তে সাইতোর হাতে সুযোগ ছিল মনস্টারটাকে শেষ করে দেবার, কিন্তু সে এমনটা করে না, বরং কাটানা দিয়ে সে পায়ে আঘাত করে। হয়তো সে ফ্লেয়ার গান দিয়ে সিগন্যাল দেওয়ারও চেষ্টা করে, কিন্তু তখন আর কোনো ফ্লেয়ার অবশিষ্ট ছিল না।
সে ক্লান্ত দেহ নিয়ে সমুদ্রের পাশে শুয়ে পড়ে আর দৃশ্যটা কাঠ হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই USS ফ্লেচার নামের একটা শিপে আহত অবস্থায় সাইতোকে উদ্ধার করা হয়েছে। সময়টা 1945 সাল, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন প্রায় শেষের পথে, যেখানে সাইতোর সাথে এক জাপানি আর এক অ্যালাইড অফিসার প্রশ্নোত্তর করছিল। তারা ব্রনসনের ব্যাপারেও তাকে জিজ্ঞাসা করে, কারণ সাইতোর কাছে ব্রনসনের ডগ ট্যাগ ছিল। সাইতো খুব বেশি কিছু বলে না, সে শুধু বলে ব্রনসন আমার বন্ধু ছিল। আমরা দেখতে পাই সাইতো ব্রনসনকে মনে করে সিগারেট খাচ্ছে। আসলে ব্রনসনও এক সময় অনেক সিগারেট খেত। এখানে প্রকাশ পায় যে কেন শুরুতে সবাই সাইতোকে গাদ্দার বলতো। আসলে সে নিজের সিনিয়র অফিসারকে হত্যা করেছিল, কারণ সেই অফিসার অত্যন্ত নিষ্ঠুর ছিল আর নিজের সৈনিকদের সাথেও অমানবিক আচরণ করত। মানে সাইতো নিজের দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেনি, বরং ন্যায়ের পথে দাঁড়িয়ে নিজের অফিসারকেই শেষ করেছিল। তো এই জেরা চলাকালীন অফিসাররা তাকে জিজ্ঞাসা করে, ওই দ্বীপে আর কেউ আছে? সাইতো একটু ভেবে উত্তর দেয়, না। আর পরের দৃশ্যে আমরা আবারও ওই দ্বীপটাকে দেখি, যেখানে সে আহত মনস্টারটা এখনও বেঁচে আছে। এখানে শেষ হয়ে যায় ওরাং ইগাং বা মনস্টার আইল্যান্ড সিনেমার গল্প। তো এই গল্পটা আসলে একেবারেই সোজা মনে হয়, কিন্তু এই গল্পের ভেতরে লুকিয়ে আছে অনেক কিছুর ইঙ্গিত। এই সিনেমাটার আসলে সবচেয়ে শক্তিশালী দিক হলো যুদ্ধকালীন সময়ের বাস্তব প্রেক্ষাপট। আর তাছাড়াও হেলশেপ আর এখানে বন্দীদের ভয়াবহ কষ্ট এই সিনেমাটাকে আরও বেশি শোকাবহ করে তুলেছে। তো গল্পের শুরুতে সাইতো আর ব্রনসন কিন্তু একে অপরের শত্রু ছিল, কিন্তু তাদেরকে একই চেইনে বেঁধে রাখা হয়েছিল। কিন্তু লড়াই করতে করতে অবশেষে তারা একসাথে বাঁচার চেষ্টা করে, যেটা তাদেরকে শত্রু থেকে বন্ধুতে পরিণত করে দেয়। তাদের পায়ের সেই চেইনটা শুধুমাত্র তাদের শরীরকে নয়, বরং মানসিকভাবে তাদের শত্রুতা আর যুদ্ধের বাঁধনটাকেও প্রকাশ করেছিল। যখন চেইন ভেঙে যায় তখন শুধু তারা শারীরিকভাবে নয়, বরং মানসিকভাবে মুক্ত হয়ে গিয়েছিল। আর এখানে ফিশম্যান বা ওরাং ইকাং কেবলমাত্র কোনো দানব নয়, এটা ছিল প্রকৃতির একটা প্রতিশোধের প্রতীক। মানুষ প্রতিনিয়ত যুদ্ধের নামে যে কত ধ্বংসলীলা চালাচ্ছে, তার ফলে যেন প্রকৃতি এই মনস্টারের রূপ নিয়ে প্রতিবাদ জানাচ্ছিল। স্ত্রী মনস্টারের প্রতিশোধ ছিল কারণ তার স্বামী মারা গিয়েছিল, আর এটাকে আসলে ভিলেনের যে একটা গভীর রূপ সেটা খুব ভালোভাবে প্রকাশ করে। আর এছাড়াও শেষ পর্যন্ত সাইতো আহত মনস্টারকে না মেরে ছেড়ে দেয়, এটাও হয়তো তার উপলব্ধি যে মানুষ আর প্রকৃতির মধ্যে একটা ভারসাম্য থাকা উচিত। হয়তো সেই মনস্টারটা দুঃখটা সে নিজেও বুঝতে পেরেছিল। আর গল্পের শুরুতে তাকে গাদ্দার বলা হলো, গল্প শেষ হতে হতে বোঝা যায় যে সে বরং অন্যের বিরুদ্ধে দাঁড়ানো একজন প্রকৃত সৈনিক ছিল। এই প্রকাশটা তার চরিত্রকে এক ধরনের নৈতিক শক্তি দেয়। তো সাইতো শেষমেশ একা বেঁচে থাকা আর ব্রনসনের স্মৃতিতে সিগারেট খাওয়া সবকিছুই ছিল যুদ্ধের মানসিক আঘাতকে ফুটে তোলার একটা মাধ্যম। তো কিছু অভিজ্ঞতা আসলে এতটা গভীর হয় যে সেগুলো শব্দে প্রকাশ করাই যায় না, আর তাই হয়তো সেই দ্বীপ আর মনস্টারদের সম্পর্কে এক্সট্রাভাবে সিনেমাতে কিছু বলা হয়নি। ওভারঅল এই সিনেমাটা একদিকে ওয়ার আর সার্ভাইভালের গল্প, আর অন্যদিকে মানবিকতা আর প্রকৃতির প্রতিশোধের একটা প্রতীক। আর যেহেতু শেষে মনস্টারটা বেঁচে আছে, তাই এখান থেকে একটা সিকুয়েলের সম্ভাবনা কিন্তু থেকেই যায়। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।